দিল্লিতে প্রকাশ্যে মসজিদে জুমার নামাজ পড়ছিল কিছু মানুষ, মসজিদে অ্যাকোমোডেশন হচ্ছিল না, তাই মসজিদের সামনে রাস্তায় প্রকাশ্য দিবালোকে নামাজ পড়ার অপরাধে দিল্লির পুলিশ বুট দিয়ে লাথি মেরেছে মুসলমানদেরকে। পারলে গত 50 বছরে বাংলাদেশের একটা নজির আপনারা দেখান, কোনো মন্দিরে বাংলাদেশের কোনো পুলিশ প্রকাশ্যে দিবালোকে লাথি মারার তো দূরের কথা, একটা লাঠিচার্জ করেছে পারলে আপনারা বলেন তো। 1984 সালে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে গণহত্যা চালিয়ে হাজার হাজার শিখ হত্যা করেছে কারা? এই ভারত। 1993 সালে মণিপুরে পাঙ্গাল হত্যাকাণ্ড করেছে এই ভারত। পাঙ্গাল অত্যন্ত ছোট্ট একটা নৃগোষ্ঠী ভারতের, এক গণহত্যায় 130 জনের অধিককে তারা হত্যা করেছে। গত বছর 2023 সালে কুকিচিন, যারা ধর্মে খ্রিস্টান, সেই খ্রিস্টান ধর্মের কুকিচিনদের উপরে যে গণহত্যা গতবার চালানো হয়েছে 2023 সালে, সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়ে, আপনারা জানেন আন্তর্জাতিক মিডিয়া বলছে 200-র অধিক মৃত্যুবরণ করেছে এবং অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে। 2023-এ প্রকাশ্য দিবালোকে যদি কুকি নারীদেরকে ঘুরিয়ে বিবস্ত্র করে উলঙ্গ করে ঘোরানো যায় এবং তার প্রতিবাদে তার বাবা এবং ভাইকেও হত্যা করা যায়, আমাকে একটা জঙ্গি দেশের নাম বলেন যারা প্রকাশ্য দিবালোকে মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরায়, গণধর্ষণ করে এবং তার বাবা এবং ভাইকে হত্যা করে। এই ভারতের কাছ থেকে বাংলাদেশের জনগণ সংখ্যালঘুর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় এইটা শিখবে। অদ্ভুত ব্যাপার। দেখেন, ভারতের মতো তার ডিপ্লোমেসি লিটারারি কাজ করছে না, তার ফরেন পলিসি কাজ করছে না, তারা বিবৃতি দিয়ে বসলো। মানে ভারত কোন ব্যাপারে বিবৃতি দিবে আর না দিবে এটাও সে এখন ঠিক করতে পারছে না। ভারতকে অনুরোধ করি, যদি বুদ্ধি বিবেচনা নিয়ে একটু সুস্থ মাথায় মানুষজনে আপনাকে না হাসে এরকম যদি বিবৃতি দিতে চান, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেন না, ওরা আপনাদেরকে ভালো ভালো স্টেটমেন্ট লিখে দিবে, কারণ আপনি যখন অসুস্থ হয়ে গেছেন, আপনি তো বিকৃত হয়ে গেছেন। চট্টগ্রাম নিয়ে যদি ভারত আমাদেরকে বারবার শুধু একটু উস্কানি দিতে চায়, আমরা উস্কানির ভাষায় কথা বলবো না, আমরা মনে করিয়ে দিতে চাই আমাদের ক্রাইসিস যদি চট্টগ্রাম হয় ভুলে যাবেন না আপনাদেরও কিন্তু একটা চিকেন নেক আছে। সুতরাং চট্টগ্রামে ডিস্টার্ব করলে চিকেন নেক কিন্তু ডিস্টার্ব করবো। আপনি ভাবেন, বাংলাদেশের সংসদে এমপি বলছে ভারতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমরা তার জবাব দিব। মেহেরপুরের এমপি প্রচারণায় বলছে 2024-এর নির্বাচনে আমাকে হারানো এত সহজ না, আমি ভারতের ক্যান্ডিডেট। এর মানে এই কথা বলার পরেও বাংলাদেশের মিডিয়া একটা রা শব্দ করে নাই। আপনারা তো আজকে জানেন বাংলাদেশের মিডিয়া, একজন মিডিয়া একটা নিউজের চ্যানেলের প্রধান, তার অ্যাকাউন্টে 134 কোটি টাকা পাওয়া যায়। এটা তো এখন শুধু জানলাম, কত আরও কোথায় আছে আমরা তো এটা জানি না। আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ভারতে 15%, পুরো জনসংখ্যার 15% মুসলমান, কিন্তু তারা সেখানে সংখ্যালঘু। সেই সংখ্যালঘু 15% মুসলমান সরকারি চাকরিতে মাত্র 3% পর্যন্ত তারা সরকারি চাকরি পায়। আমি বাংলাদেশে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের মুসলমানরা হলো 90% উইথ 9% পাওয়ার। কারণ আমি থেকে শুরু করে আমার অসংখ্য ভাই বোন গত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি নিজে সাক্ষী, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আমি একটি প্রশ্নের উত্তর করেছিলাম যেটা আমার শিক্ষক পছন্দ করে নাই। তিনি আমাকে প্রথম বেঞ্চ থেকে উঠিয়ে পিছনের বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন এবং আমার মনে আছে তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদ্রাসা না, এত মোল্লা মুন্সি দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে ফেলা যাবে না। শুধু হিজাবের অপরাধে, দাড়ির অপরাধে, টুপির অপরাধে বাংলাদেশের সমস্ত পাবলিক প্লেস থেকে শুরু করে প্রাইভেট প্রতিষ্ঠান পর্যন্ত নিগৃহীত হয় নাই গত 15 বছরে এমন কোনো মানুষ বাংলাদেশে কম আছে। অথচ আপনি পারলে বলেন তো আমাদের কোন সংখ্যালঘু ভাই বোন, সংখ্যালঘু শব্দটাই একটা ক্রাইম, কোনো সংখ্যালঘু নাই, প্রত্যেকটা মানুষ নাগরিক। আমাদের কোন হিন্দু জনগোষ্ঠীর ভাই বোন হিন্দু হওয়ার কারণে সরকারি চাকরিতে তারা বাধাগ্রস্ত হয়েছে? আপনি পারলে বলেন কোথায় আছে যে উপাসনালয় ঢুকে হিন্দু মন্দিরে যে তাদের পাদ্রীকে হত্যা করা হয়েছে, যেটা ভারতে প্রতিদিন হচ্ছে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বছর দিল্লিতে, হরিয়ানায় আপনারা জানেন যে উন্মুক্ত স্থানে নামাজ পড়াকে কেন্দ্র করে যে পুলিশ দায়িত্বরত অবস্থায় মুসল্লিদেরকে বুট দিয়ে লাথি মেরেছে। আপনারা এটা দেখেছেন যে দিল্লিতে প্রকাশ্যে মসজিদে জুমার নামাজ পড়ছিল কিছু মানুষ, মসজিদে অ্যাকোমোডেশন হচ্ছিল না, তাই মসজিদের সামনে রাস্তায় প্রকাশ্য দিবালোকে নামাজ পড়ার অপরাধে দিল্লির পুলিশ বুট দিয়ে লাথি মেরেছে মুসলমানদেরকে। পারলে গত 50 বছরে বাংলাদেশের একটা নজির আপনারা দেখান, কোনো মন্দিরে বাংলাদেশের কোনো পুলিশ
প্রকাশ্যে দিবালোকে লাথি মারার তো দূরের কথা, একটা লাঠি চার্জ করেছে পারলে আপনারা বলেন তো। ইসকন যা করেছে গত 3 মাস, বিভিন্ন নাম দিয়ে যা করেছে, আমাদের সরকার যে ট্যাক্টফুলি, যে অসীম ধৈর্যের সাথে তাদেরকে হ্যান্ডেল করেছে, আপনারা বলেন না এরকম একটা নজির গত 50 বছরে ভারতে আছে কিনা? এবার আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এতক্ষণ আমরা সংখ্যালঘু হিসেবে মুসলমানদের কথা বলছিলাম। ভারত দ্বিতীয় কার্ডটা খেলে বাংলাদেশের আদিবাসী এবং চট্টগ্রামদেরকে নিয়ে। আমি আপনাদেরকে সংক্ষেপে ভারত কিভাবে মুসলমান ছাড়াও তার অন্যান্য আদিবাসীদের উপরে হামলা করে তার 2-1টা নজির মনে করিয়ে দিতে চাই। দেখুন, 1984 সালে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে হামলা করে যে শিখ গণহত্যা চালানো হয়েছিল, কমপক্ষে 3000 থেকে শুরু করে বিভিন্ন অসমর্থিত মিডিয়া বলেছে 17,000 পর্যন্ত শিখ হত্যা করা হয়েছে। 1984 সালে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে গণহত্যা চালিয়ে হাজার হাজার শিখ হত্যা করেছে কারা? এই ভারত। এবং আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গুরুদুয়ারা নানকশাহী এখানে আছে, আমরা ইনকিলাব মঞ্চ চিন্তা করছি আমরা সেই মন্দিরে তাদের কাছে আমরা সমবেদনা জানাতে যাব, আমাদের বাংলাদেশের আপামর ধর্মপ্রাণ মুসলমান এবং হিন্দু সমস্ত ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 1993 সালে মণিপুরে পাঙ্গাল হত্যাকাণ্ড করেছে এই ভারত। পাঙ্গাল অত্যন্ত ছোট্ট একটা নৃগোষ্ঠী ভারতের, এক গণহত্যায় 130 জনের অধিককে তারা হত্যা করেছে। গত বছর 2023 সালে কুকিচিন, যারা ধর্মে খ্রিস্টান, সেই খ্রিস্টান ধর্মের কুকিচিনদের উপরে যে গণহত্যা গতবার চালানো হয়েছে 2023 সালে, সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়ে, আপনারা জানেন আন্তর্জাতিক মিডিয়া বলছে 200-র অধিক মৃত্যুবরণ করেছে এবং অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে। এখন আপনাদেরকে যে লোমহর্ষক ঘটনাটা বলবো, শুধু এই একটা ঘটনার কারণে ভারতের বিশ্ব মিডিয়ায় যেই পরিমাণ নন্দিত হওয়া দরকার, ধিক্কার হওয়া দরকার, অথচ বাংলাদেশের মিডিয়া কেউ এটা নিয়ে একটা স্টোরি করে না। আপনারা জানেন 2000 মে মাসে 2 কুকি নারীকে উলঙ্গ করে প্রকাশ্য দিবালোকে সারা শহরে তাদেরকে হাঁটানো হয়েছে। তার মধ্যে একজন নারী বারবার গণধর্ষণের শিকার হয়েছে এবং সবথেকে মর্মান্তিক, এই প্রকাশ্য দিবালোকে জঘন্য কাজের প্রতিবাদ করতে গিয়ে এই নারীর বাবা এবং ভাই যখন প্রতিবাদ করেছেন তাদেরকেও তারা হত্যা করেছে। 2023-এ প্রকাশ্য দিবালোকে যদি কুকি নারীদেরকে ঘুরিয়ে বিবস্ত্র করে উলঙ্গ করে ঘোরানো যায় এবং তার প্রতিবাদে তার বাবা এবং ভাইকেও হত্যা করা যায়, আমাকে একটা জঙ্গি দেশের নাম বলেন যারা প্রকাশ্য দিবালোকে মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরায়, গণধর্ষণ করে এবং তার বাবা এবং ভাইকে হত্যা করে। এই ভারতের কাছ থেকে বাংলাদেশের জনগণ সংখ্যালঘুর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় এইটা শিখবে। অদ্ভুত ব্যাপার। আমি আপনাদেরকে ছোট্ট একটা নজরানা শুধু দিলাম, আপনারা যদি সময় দেন, আপনারা আপনাদের টকশোতে যদি আমাদেরকে ডাকেন, গত 10 বছর নিয়ে আমরা 10 ঘন্টা নন স্টপ বলতে পারবো ভারত তার সংখ্যালঘুদের সাথে কি করেছে, প্রত্যেকটা আমরা ডকুমেন্টেড বলতে পারবো। এবার আপনাদেরকে আমরা শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, আপনারা জানেন ভারত এখন মাথা খারাপ হয়ে আছে, কারণ গত 15 থেকে 17 বছরে ভারতের যত ধরনের বিনিয়োগ সে বাংলাদেশে করেছে। বাংলাদেশ আপনারা জানেন তারা এখানে আরেকটা সিকিম বানাতে চেয়েছিল, তারা আরেকটা কাশ্মীর বানাতে চেয়েছিল। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং বাংলাদেশের মানুষের এবং সাহসী মোকাবেলায় ভারত এভাবে চলে যাবে এটা কোনোদিন ভারতের হোমওয়ার্কের মধ্যে ছিল না। এবং চিন্ময় দাসের মতো একজন একজন টেরোরিস্টকে গ্রেপ্তার করার পর দেখেন ভারতের মতো তার ডিপ্লোমেসি লিটারারি কাজ করছে না, তার ফরেন পলিসি কাজ করছে না, তারা বিবৃতি দিয়ে বসলো। মানে ভারত কোন ব্যাপারে বিবৃতি দিবে আর না দিবে এটাও সে এখন ঠিক করতে পারছে না। ভারতকে অনুরোধ করি, যদি বুদ্ধি বিবেচনা নিয়ে একটু সুস্থ মাথায় মানুষজনে আপনাকে না হাসে এরকম যদি বিবৃতি দিতে চান, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেন না, ওরা আপনাদেরকে ভালো ভালো স্টেটমেন্ট লিখে দিবে, কারণ আপনি যখন অসুস্থ হয়ে গেছেন, আপনি তো বিকৃত হয়ে গেছেন। আপনাদের মাধ্যমে আজকে বাংলাদেশ সরকারের, বিশেষ করে আমাদের 3 ছাত্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমরা যেই কথা গত 20 বছর ধরে বদলবার কথা ছিল, এই তাবেদার সেবাদার ফ্যাসিস্ট সরকার তো বলেই নাই। আপনি ভাবেন বাংলাদেশের সংসদে এমপি বলছে ভারতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমরা তার জবাব দিব। মেহেরপুরের এমপি প্রচারণায় বলছে 2024-এর নির্বাচনে আমাকে হারানো এত সহজ না, আমি ভারতের ক্যান্ডিডেট। এর মানে এই কথা বলার পরেও
বাংলাদেশের মিডিয়া একটা রা শব্দ করে নাই। আপনারা তো আজকে জানেন বাংলাদেশের মিডিয়া, একজন মিডিয়া একটা নিউজের চ্যানেলের প্রধান, তার অ্যাকাউন্টে 134 কোটি টাকা পাওয়া যায়। এটা তো এখন শুধু জানলাম, কত আরও কোথায় আছে আমরা তো এটা জানি না। সুতরাং আপনাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, ভারত এই যে অন্যায়গুলো করেছে, তিনটা প্রথম, তার সমস্ত আজমির নিয়ে ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের সমস্ত মুক্তিকামী মানুষ নিয়ে সরকারি হাই কমিশনে হামলা করেছে। এখন পর্যন্ত তারা সরি বলেছে যতদূর জানি। সরি বললে কাজ হবে না, তাকে অতি সত্বর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে এবং জুলাই বিপ্লবের বিরুদ্ধে যত গুন্ডা, সন্ত্রাসী, হত্যাকারী, খুনি ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে অতি সত্বর বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এবং আমরা জানাতে চাই, চট্টগ্রাম নিয়ে যদি ভারত আমাদেরকে বারবার শুধু একটু উস্কানি দিতে চায়, আমরা উস্কানির ভাষায় কথা বলবো না, আমরা মনে করিয়ে দিতে চাই আমাদের ক্রাইসিস যদি চট্টগ্রাম হয় ভুলে যাবেন না আপনাদেরও কিন্তু একটা চিকেন নেক আছে। সুতরাং চট্টগ্রামে ডিস্টার্ব করলে চিকেন নেক কিন্তু ডিস্টার্ব করব। চট্টগ্রামে ডিস্টার্ব করবেন না। বাংলাদেশ গত 50 বছর ভারতের অখণ্ডতাকে যেরকম সম্মান করেছে, ইনশাআল্লাহ আমরা আজীবন ভারতের অখণ্ডকে সম্মান জানিয়ে যাব। কিন্তু সেবা দাস মনে করবেন না, তাবেদার মনে করবেন না, বন্ধুত্বের ভাষায় কথা বলুন। দেখবেন গত 15 বছর আগে বাংলাদেশের সাথে ভারতের যেই ডিপ্লোম্যাটরা আসতো কথা বলতে, আমাদের মন্ত্রীরা চোরের মতো বসে থাকতো আর পায়ের উপর পা তুলে রাষ্ট্রদূতের কথা বলতো। কথা হবে ভাই কলকাতার সাথে ঢাকার কোনো কথা নাই, কথা হবে ঢাকা টু দিল্লি। এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগান এমন স্লোগান বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত আম জনতা, মজুর, কৃষাণ থেকে শুরু করে সব ছাত্র জনতাকে এক করে ফেলেছে। সুতরাং নতুন রিপাবলিক ঘোষণার আগ পর্যন্ত আপনারা ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের যখনই কিছু বিভাজন তৈরি হয়ে যায়, ভারত আমাদের এমন বন্ধু, তারা এমন কাজ করে আমরা একত্রিত হয়ে যাই। সুতরাং আমাদের একত্রিত থাকার স্বার্থেও এবং আমাদের একতাবদ্ধ থাকার স্বার্থেও ভারত যদি এরকম উস্কানি মাঝে মধ্যে দেয়, তাহলে এটা তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাবোই।